বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের প্রতীক হিসেবে যাকে বিবেচনা করা হতো সেই গোলাম আজমকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু ৯০ বছরের কারাদণ্ড হবার পরেও এ রায় নিয়ে নানা প্রশ্ন উঠছে। অন্যদিকে এ রায়ের পরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর ভবিষ্যৎ কী সেটি নিয়ে অনেকে নানা আলোচনা করছেন। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন আইন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট শাহ আব্দুল হান্নান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতি আরা নাসরিন। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ অনুষ্ঠানে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন আজ করবেন জাহানারা আক্তার। আমার প্রশ্ন হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের মামলায় গোলাম আজমকে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হলো, এই রায় সব পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি কেন? ধন্যবাদ আপনাকে। গোলাম আজমের রায়ের পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গণজাগরণ মঞ্চ বলছে তারা সন্তুষ্ট নয়, জামায়াত ইসলামের দিক থেকেও বলছে তারাও সন্তুষ্ট নয়, শুধু সরকার সন্তুষ্টি প্রকাশ করছে। কেন সব পক্ষকে সন্তুষ্ট করতে পারেনি? কামরুল ইসলাম। আসলে সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে এটা ঠিক নয়। রায়ের আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি এই কারণে যে আমরা ৪২ বছর পর আমরা বিচারটা করতে পেরেছি। গোলাম আজম ৭১-এর ঘাতকদের শিরোমণি, সে নাটের গুরু বা পালের গোদা যাই বলেন, তাকে আমরা তার বিচারটা করতে পেরেছি, তাকে দণ্ড দিতে পেরেছি, তার জন্য আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরাও আশা করছিলাম, প্রত্যাশা করছিলাম তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত ছিল। তারপরও বিচারটা যে করতে পেরেছি এবং আদালত যেই রায় আদালত দিয়েছে, আমরা তাতে করে আমরা কোনো ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করিনি সরকারের পক্ষ থেকে। এই হচ্ছে সাধারণ মানুষের সন্তুষ্টি প্রকাশ এবং ক্ষুব্ধতা প্রকাশের মধ্যে সরকারের মধ্যেই পার্থক্যতা। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো। মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপির যদিও কোনো প্রতিক্রিয়া নেই বিষয়টিতে, তারপরেও বিভিন্ন পক্ষ অসন্তুষ্ট। আসলে একটা জাজমেন্ট যখন একটা আদালত দিয়ে থাকে, জাজমেন্ট না পড়ার আগে বলা যাবে না যে জাজমেন্টে কোথায় মেটেরিয়াল ডিফেক্টস হয়েছে। তা আমরা মনে করি এই আদালত যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টের কপি আমরা পাওয়ার পরে আমরা দেখব যে জাজমেন্টের কোন জায়গায় কোন অসুবিধা যদি থাকে, দেন উইল গিভ আওয়ার রিঅ্যাকশন। কিন্তু ধরুন আদালত যখন একটা রায় দেয় তখন তো সবাই আর রায়ের কপি পড়ে সেটা প্রতিক্রিয়া দেয় না। এখানে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে এবং গোলাম আজমের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটার একটা সাজা হয়েছে। এই বিষয়টাতে কোনো প্রতিক্রিয়া জানাতে দল হিসেবে বিএনপির আপত্তিটা কোথায়? না, আসলে তো আমরা যুদ্ধাপরাধী না, মানবতা বিরোধী যে বিচার কার্য চলছে সে সম্পর্কে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমরা বলেছি এই বিচার যদি স্বচ্ছ হয়, আন্তর্জাতিক মানের হয়ে থাকে, আমরা সেটাই চাই। এই বিচার যেন নির্বাচনী হাতিয়ার হিসেবে একটা প্রহসন বা লোক দেখানো বিচারের নামে কিছু লোককে রাজনৈতিকভাবে হেনস্থা করা, সেটা আমরা চাই না। এই যে যতগুলো রায় আসলো, 5টি রায় আসলো এরই মধ্যে, না তো এখানে কি স্বচ্ছতার কোনো অভাব আপনারা দেখছেন? ডেফিনেটলি। আমি আপনাকে বলি, আইনটা আমাদের এখানে মাননীয় আইনমন্ত্রী মহোদয় আছেন, একটা জাজমেন্ট দেওয়ার পরে যখন অ্যামেন্ডমেন্টে যায় তখন সে অ্যামেন্ডমেন্ট টু হোয়াট এক্সটেন্ট ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর দি অ্যাপেলেন্ট, এবং সেটা একটা আইনের বিষয় রয়ে গেছে। কাদের মোল্লার জাজমেন্ট দেওয়া হলো, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরে শাহবাগীদের দাবির পরিপ্রেক্ষিতে একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলো যে অ্যাপিল করা, রাইট টু অ্যাপিল বাই দি গভর্নমেন্ট। কিন্তু গোলাম আজমের প্রসঙ্গটাতে কি? গোলাম আজমের প্রসঙ্গ ৯০ বছরে ওনাকে কারাদণ্ড দিয়েছে। এখন গোলাম আজমের ছেলে বলছে উই আর নট হ্যাপি উইথ দি জাজমেন্ট, উইল ফাইল অ্যাপিল। অন দি আদার হ্যান্ড মাননীয় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন, আইনমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন, উনি সন্তোষ প্রকাশ করেছেন। সেটা দুটো পার্টি রয়ে গেছে, যে আপিল যখন করবে তখন দেখা যাবে কোথায় কি মেটেরিয়াল ডিফেক্টস হয়ে গেছে এবং কোথায় কি আছে। মীর নাসির, আপনার কাছে যদি আবার আসা সম্ভব হয়, দর্শকদের মতামত নিতে চাই। দ্বিতীয় সারিতে আপনি। আসলে দীর্ঘদিন পরে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীরা যে অত্যাচার, নির্যাতন, নারী ধর্ষণ, হত্যা এবং লুণ্ঠন এবং আমাদের দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের যে হত্যা করছে এবং তার মূল নায়ক যে গোলাম আজম, তার নেতৃত্বে এবং নির্দেশে
এবং যে হত্যা হয়েছে তার বিচার আমি মনে করি তার সর্বস্ব শাস্তি হওয়া উচিত ছিল, এবং সেটা হয়নি বলেই বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিতে পারে নাই। আমি মনে করি সর্বস্ব শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল তার। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার। জি, দ্বিতীয় সারিতে বাঁ পাশে। গোলাম আজমের যে রায়টা হয়েছে আসলে সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে, গোলাম আজমের পক্ষে যারা আছে তাদেরও সন্তুষ্টি প্রকাশ নাই, শাহবাগী জনগণের পক্ষে যারা আছে তারা সন্তুষ্টি প্রকাশ নাই, সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাদের আইনমন্ত্রী সাহেবের কাছে, সরকার কি আপিল করবে কিনা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কে বলতে চান বিষয়টি নিয়ে? একেবারে পেছনের সারিতে। আসলে কোনো বিচারেই উভয় পক্ষকে, বিচারের রায় উভয় পক্ষকে খুশি করা যায় না। আর যে বিষয়টা নিয়ে গোলাম আজমের বিচার করা হচ্ছে এটা একটি রাজনৈতিক ইস্যু, কারণ আমাদের মুক্তিযুদ্ধ একটি রাজনৈতিক বিষয় ছিল, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং গোলাম আজম সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। সঙ্গত কারণেই যখনই এবং যত স্বচ্ছভাবেই এই বিচারটা করা হোক না কেন, তাদের পক্ষের যে শক্তি, তাদের যারা ফলোয়ার্স, তাদেরকে কখনোই খুশি করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পাশে ডান পাশে পঞ্চম সারিতে। মাননীয় প্রতিমন্ত্রী মাত্র শুরু করার সময় বলছিলেন যে গোলাম আজম মানবতা বিরোধী অপরাধের শিরোমণি। উনি যদি শিরোমণি হয়ে থাকেন তাহলে ওনার সর্বোচ্চ শাস্তি যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রকৃতপক্ষে চায় তারা চেয়েছিল, এই জন্যই হয়তো এক পক্ষ খুশি হতে পারেনি। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আইন প্রতিমন্ত্রী আপনার কাছে আবারও আসবো। তার আগে ডক্টর গীতিহারা নাসরিন, কেন এত অসন্তুষ্টি এই রায় নিয়ে, কি মনে হয় আপনার? যারা যুদ্ধের 1971-এর মধ্যে দিয়ে গেছে এবং যারা পরবর্তীতে এই কথা শুনেছে, এই যুদ্ধের কথা, তাদের কাছে আসলে এই যদি কেউ আর্কিটেক্ট হিসেবে চিন্তা করে থাকে কাউকে, যে চিন্তা করেছে এই যুদ্ধ বা মানবতা বিরোধী যে অপরাধগুলো যেগুলো সংগঠিত হয়েছে, যে নির্যাতন সংগঠিত হয়েছে, সেই তার একমাত্র মানে এক নামে যাকে রাজাকার বলে মানুষ চিন্তা করতে পারে আসলে বাংলাদেশে, তার নাম গোলাম আজম। কাজেই তার জন্য যেহেতু একটি বিচার হচ্ছে, তার জন্য সর্বোচ্চ শাস্তি মানুষ চাইবে। কেননা এটি কোনো ফাঁসি দেওয়ার ব্যাপার নয়। যেমন বিভিন্ন মানুষ আমার কাছে জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের মানুষ এইভাবে ফাঁসির জন্য কথা বলছে কেন। আসলে তারা যেটা চাইছেন সেটা হচ্ছে যে তার সর্বোচ্চ শাস্তি হোক। কাজে আমরা দেখব যে যেভাবে চিন্তা করেছে মানুষ, এবং একেবারেই অস্বীকার করার কোনো উপায় নেই যে শাহবাগে যে আন্দোলন গঠিত হয়েছে সেটা মানুষকে আরেকবার চিন্তা করতে শিখিয়েছে। আমরা যে এখন বিভিন্ন পর্যায়ে যে ভিন্ন মানে প্রত্যাশা দেখতে পাবো, সেই প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছে, এবং এই দীর্ঘদিন পরে এই প্রত্যাশা থেকেই মানুষ চেয়েছে যে সাধারণ মানুষ যে তার সর্বোচ্চ শাস্তি হবে। ন্যায় বিচারের কথা বলছেন, কিন্তু সরকার বলছে যে তাকে শাস্তি দেওয়া গেছে, শাস্তির আওতায় বিচারের আওতায় আনা গেছে, এটাই ন্যায় বিচার। কিন্তু আবার এই যে ফাঁসির দাবির কথা আপনি বলছেন, অনেকে মনে করছেন যে ফাঁসি হলেই ন্যায় বিচার, আসলে কি তাই? খুব পরিষ্কারভাবে বলতে গেলে যেটা আসলে বলতে হয় যে খুবই সত্যি কথা যে কারণে মানুষ, আমার ধারণা যে 90 বছরের পরেও তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে, তার সবচেয়ে বড় কারণ বোধহয় যে আমরা বিশ্বাস করতে পারি না যে শেষ পর্যন্ত শাস্তি বিধান সম্ভব হবে কিনা, কার্যকরী হবে কিনা। এবং এটা যদি মানুষ বিশ্বাস না করে থাকে তাতে আশ্চর্য না হওয়ার কিছু নেই, কারণ আমাদের প্রায় 750 বা তার বেশি তো 75-এর আগে যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধে, তারা দণ্ড থেকে মুক্তি পেয়ে গেছেন। এই সন্দেহটা আপনি কেন করছেন, বা মানুষ কেন এটা করছে বলে আপনার মনে হয়? যে প্রথমত মানুষ এই সন্দেহটি করছে যে যেহেতু এতদিন বিচার করা যায়নি, তাই তারপরে আমরা দেখব যে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ আছে, গোলাম আজমের সমর্থক গোষ্ঠী আছে, বা এছাড়া তো নানা ধরনের আমি যদি জনগণের কাছ থেকে যেটা শুনতে পাই যে নানা ধরনের গুজব আছে, বিভিন্ন জায়গায় লবিং করা হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, বা
কোনো বিদেশি দূতাবাসে বিভিন্ন দল একসাথে মিলে বৈঠক করেছেন, এ ধরনের গুজব কিন্তু বা সত্য কথা বা সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ এখন চারদিকে আছে। এই সন্দেহ না বলছেন। ধন্যবাদ আপনাকে। শাহ আব্দুল হান্নান, গোলাম আজমের রায় মানুষ ঠিক সন্তুষ্ট হতে পারছে না অনেকে। যে হোল বিষয়টা বলবো যে আন্তর্জাতিক যে আইসিটি, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক মানের নয়। সারা দুনিয়া, ইউনাইটেড স্টেটস, ইউকে লয়ার্স, লিগ্যাল বডিজ, ইউরোপিয়ান ইউনিয়ন লিগ্যাল বডিজ, সারা দুনিয়ার কোনো একটি গোষ্ঠী বলে নাই যেটা আন্তর্জাতিক মানের। শুধু বাংলাদেশের কিছু লোক বলেছে বা অনেক লোক বলেছে যে এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানের নয় অ্যাকর্ডিং টু দি ওয়ার্ল্ড। তার কোনো বিচারেই অ্যাবাউট কোশ্চেন না, অ্যাবাভ কোশ্চেন না, এই সবই প্রশ্নবিদ্ধ। এই সকল বিচার, শুধু গোলাম আজমের নয়, সবার বিচার প্রশ্নবিদ্ধ। তবে আমি আশা করি অ্যাপেলেট ডিভিশন সুবিচার করবেন। আপনি বলছেন আন্তর্জাতিক মানের নয়, ঠিক কোন? আমি বলছি না, ঠিক কোন বিষয়গুলো থাকলে আন্তর্জাতিক মানের হবে? আমি তাও জানি না। আমি যেটা জানি, আমি টবি ক্যাডম্যান না, আমি ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের না, আমি মানে হিউম্যান রাইটস কমিশন না, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল না, কিন্তু আমি এইটা জানি যে সারা বিশ্ব বলছে যে এটা আন্তর্জাতিক মানের নয়। বাংলাদেশের বাইরে কোনো একটা জায়গা থেকে বলা হয় না এটা আন্তর্জাতিক মানের। এরকম একটা ট্রাইব্যুনালের কোনো রায়ই গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনি সাদা চোখে একজন নাগরিক হিসেবে যা দেখছেন, এখানে একটা তদন্ত সংস্থা হয়েছে, তারা প্রতিবেদন দিয়েছে, অভিযোগ গঠন হয়েছে, আসামি পক্ষের আইনজীবীরাও কিন্তু এই আদালত ছেড়ে চলে যান না, আমি বলি, এবং এখানে আপিলের সুযোগ রাখা হয়েছে। উপায় নাই আকবর সাহেব, এদের কোনো উপায় নাই, কারণ লিগ্যাল ডিফেন্সে যাদের যেতে হবে। আসামি পক্ষের আমি পক্ষে না, আমি বলতে চাচ্ছি না, কিন্তু বলতে চাচ্ছি যেহেতু আপনারা প্রশ্ন করছেন আমাকে উত্তর দিতে হয়। আসামি পক্ষের যেটুকু লিগ্যাল ডিফেন্স বাংলাদেশে অ্যাভেলেবল তা নিতে হবে, তা নিচ্ছে। কিন্তু এই কথা সত্য যে এইখানে মানে এটা আন্তর্জাতিক মানের নয় বলে এটা এই রায় কোনো রায় গ্রহণযোগ্য নয়। এবং আমি তো মনে করি যে বাংলাদেশের মানে আসলে উচিত হচ্ছে যে এন্টায়ার প্রসেসটা, যে আমি যদি আবার বলি যে এই আইসিটি কেন করা হয়েছিল পাকিস্তানি অফিসারদের বিচার করার জন্য। পাকিস্তানি অফিসারদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার ছেড়ে দিয়েছে 1974-এ। এরপরে ট্রাইব্যুনাল থাকারই কোনো যৌক্তিকতা নাই, কিন্তু ট্রাইব্যুনাল রাখা হয়েছে। আমি বলছি, আমি যা জানি ফ্রম হিস্ট্রি, ফ্রম বুকস, ফ্রম রাইটিংস, আমি নিজে লয়ার না, লয়ার হচ্ছেন কামরুল সাহেব এবং অন্যরা, কিন্তু আমি যা জানি তা আপনাকে বললাম। অর্থাৎ আপনার সন্দেহ আছে। দেখি দর্শকদের আবার ফিরে যেতে চাই আপনাদের কাছে। তৃতীয় সারিতে আপনি, বা পাশে। প্রথম কথা হচ্ছে, আমি প্যানেলের স্পিকারের প্রতি আমি সম্মান রেখেই বলছি যে বিষয়টি বোধহয় গ্রহণযোগ্য না আপনি যেটা বললেন, কারণ এই ট্রাইব্যুনালটি অবশ্যই একটি ডোমেস্টিক আদালত এবং এই আদালত অনেক বিচার বিশ্লেষণ করে এই রায় দিয়েছেন এবং এটি তরুণদের প্রত্যাশা, দীর্ঘদিনের একটি আমাদের মনের প্রত্যাশা ছিল। এবং সেই রায়টি আমি শুধু এতটুকু প্রশ্ন করতে চাই, দুটি প্রশ্ন খুব সংক্ষেপে করব। সেটা হচ্ছে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে, যে আমরা যখন কাদের মোল্লার রায়টি ফাঁসি হয় নাই, তখন আমরা শাহবাগে আন্দোলন করেছিলাম, সেখানে অনেকে বলেছেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে এটাতে তিনি খুশি হন নাই, এটা আবার হওয়া উচিত। তাহলে গোলাম আজমের ক্ষেত্রে সেক্ষেত্রে কেন সরকার এখন সন্তুষ্ট হবে? এটা তো উচিত না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি আর প্রশ্ন নিতে পারছি না, অসংখ্য ধন্যবাদ। জি, আমি আপনার কাছে আসছি, অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। হ্যাঁ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। প্রথম কথা আমি আবারও বলি, আমরা 42 বছর পর গোলাম আজমের মতো একেবারে শিরোমণি, তার বিচারটা করতে পেরেছি। মুজাহিদ যে নাকি বলেছে যে বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নাই, তার বিচারটা করতে পেরেছি, বিচারগুলো যে করতে পেরেছি তার জন্য আমি সন্তুষ্ট। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে যদি প্রশ্ন করেন, বাংলাদেশে গোলাম আজমের এই লোকটার যে রায় হওয়া উচিত ছিল, সর্বোচ্চ রায় হওয়ার প্রত্যাশা আমি করছিলাম, সেই আমার প্রত্যাশা পূরণ হয়নি। আপনার সাথে সেই জায়গায় আমার মিল আছে, কিন্তু তারপর আমি সন্তুষ্ট, আমি বিচারটা করতে পেরেছি। এ হচ্ছে আপনার সাথে আমার সাথে ফারাক। এখন আন্তর্জাতিক মানের যে কথাটা বলছেন, প্রশ্ন উনি করেছেন যে কাদের মোল্লার ক্ষেত্রে যদি সরকার আইন সংশোধন করতে পারে, আপিলের বিষয়টা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করার পর প্রসিকিউশন সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে। আপিলের বিষয় কাজে আপিল করা উচিত, এই ব্যাপারে আমি কোনো বক্তব্য চাই না। প্রসিকিউশন সম্পূর্ণ রায়, যেখানে আদালত ট্রাইব্যুনাল ফাইন্ডিংসে বলেছে তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্যতার, তারপর তাকে এরকমভাবে শাস্তি দেওয়া হয়েছে, বিভিন্ন বিশ্লেষণ করেছে, টোটাল রায়টা পর্যবেক্ষণ করে পর্যালোচনা করে প্রসিকিউশন সেই সিদ্ধান্ত নেবে। আমি তো সেটা প্রসিকিউশনের উপর নির্ভর করে, এখন পর্যন্ত আমি সেই ব্যাপারে কিছু বলতে পারবো না। আন্তর্জাতিক মান প্রসঙ্গে কথা, আন্তর্জাতিক মান প্রশ্ন যে প্রশ্ন হচ্ছে, এই ট্রাইব্যুনালটি কিন্তু একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল।
এবং বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা অনুযায়ী বিচারটা হচ্ছে। বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু কমনওয়েলথ কান্ট্রি হিসাবে কিন্তু আমরা ব্রিটিশ ল ফলো করি। উনি যেই কথাটা বারবার যে কথাটা বলছেন, সমস্ত পশ্চিমা দেশগুলো একমাত্র ওনাদের কিছু লবিস্ট আইনজীবী ছাড়া, ওই ক্যাডম্যানের মতো লোকজন ছাড়া, আজকে আমেরিকায় বলেন বা পৃথিবীর বিভিন্ন দেশ বলেন, প্রত্যেকটা দেশ আজকে সন্তুষ্ট এই ট্রাইব্যুনাল সম্পর্কে কিন্তু কেউ কোনো প্রশ্ন করে কয়েকদিন আগে বরং আমেরিকা বলেছে একটা মডেল হয়ে থাকবে এই বাংলাদেশের বিচারটা। কয়েকদিন আগে লন্ডনে একটা সেমিনার হয়েছে যেখানে হাউস অফ লর্ডসের কমিটি কক্ষে, সেখানে ব্রিটিশ এমপিরা বলেছেন যে এই বিচার আন্তর্জাতিক মান পূরণ করতে পারছে না বলে তাদের মনে হচ্ছে, যেখানে আপনাদের সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, এমন কথাও কিন্তু এসেছে। সেখানে বলছেন ওই তাদের লবিস্ট নিয়োগ করার ফলে যেই সমস্ত তাদের পেইড কিছু লোকজন এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক লন্ডন, আমেরিকার বিভিন্ন জায়গায় তারা বিশেষ করে লন্ডনে এই অপপ্রচারটা তারা বেশি চালাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মূলত এই সমস্ত পশ্চিমা বিশ্ব এটা একটা মডেল হয়ে থাকবে এই কথা বলতে আমেরিকা বলেছে। ধন্যবাদ আপনাকে। আমি মির নাসির আপনার কাছে আসতে চাই। যে একটা সন্দেহ যে সর্বোচ্চ শাস্তি মানুষ দাবি করছে অনেকে, এই জন্য যে একটা আশঙ্কা যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে এরা সবাই বেরিয়ে আসতে পারে, এবং একটা ধারণা করা হচ্ছে বিএনপি আগামীতে যদি ক্ষমতায় আসে সেই জন্য নানা রকম শঙ্কা আশঙ্কা যাই বলেন না কেন এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। আপনারা কি এই নিশ্চয়তা দিতে পারেন যে বিএনপি ক্ষমতায় আসলেও এই রায়গুলো কার্যকর হবে? বিএনপি ক্ষমতায় আসা মানে বিচার বিভাগকে বিএনপি তার করায়ত্তে নিয়ে আসা নয়। বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ এই জাজমেন্টগুলো তারা তখন টেস্টিফাই করে, ভেরিফাই করে, অ্যাপিলে তারা যেটা ভালো মনে সেটা করবে। বিএনপি উইল নেভার ইন্টারফেয়ার ইনটু দি কোর্ট প্রসিডিংস, করবে না। তবে এটা কথা কি বলতে হয় যে প্রিন্সিপাল অ্যাকিউজডকে আপনারা ছেড়ে দিলেন, অ্যাবেটারদেরকে নিয়ে আপনারা টানাটানি শুরু করলেন। আপনার 195 প্রিজন অফ ওয়ার, তারা ডাইরেক্টলি ইনভলভ ইন রেপিং, ইন আর্সন, ইন কিলিং, ইন এভরিথিং। তাদেরকে আপনারা স্কট ফ্রি করে দিলেন যে বিনা বিচারেই তারা আমাদের মা বোনকে ইজ্জত হানি করে, হত্যা করে, খুন করে, রেপ করে তারা চলে গেল, আর এদেরকে আপনারা রাখলেন বিচারের জন্য। কিন্তু 1996 যখন আওয়ামী লীগ, বিচারটা কি ঠিক হচ্ছে না তাহলে এদের বিচার করাটা? বিচার আমি যেটা বলতে চাই যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বিচার হচ্ছে না। এই বিচারে রাইট টু ডিফেন্স to prepare the defense case and to right to defense properly হচ্ছে না। আমি একটা ইনস্ট্যান্স বলবো, 161 আমাদের কামরুল ভাই, আই এম আ লয়ার, হি ইজ অলসো লয়ার, 161 statement cannot be taken as a record of evidence in the court. কোর্ট একটা কেসে দেখা যাচ্ছে, আদালতের তো খুঁটিনাটি না যায়, সার্বিকভাবে বলেছেন, দর্শকদের কাছে একটু শেষ করতে চাই। 1996 আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলেন, তখন তারা যুদ্ধবাদী বা মানবতাবিদের বিচারের কোনো কথা বক্তব্য তারা নিয়ে আসেননি। হঠাৎ করে 2008 সালে এসে ওনারা বিচার শুরু করলেন। আমরা বললাম ঠিক আছে, আমরাও চাই সেটা। আমি ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধে 3 বার গ্রেপ্তার হয়েছি। এখানে দেখা যাচ্ছে যে দি রিসেন্ট অবজারভেশন বাই দ্য হাউস অফ লর্ডস হিয়ারিং, তারাও বলছে যে এটা কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিচার হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, কামরুল ভাই যেটা বলেছেন আপিলের কথা, যেখানে দি ল মিনিস্টার হিমসেলফ স্যাটিসফাইড উইথ দি জাজমেন্ট, আপিল গোলাম আজমের কেস আপিল করতে হলে গভর্নমেন্টের পারমিশন লাগবে। গভর্নমেন্ট ইজ এ ল মিনিস্টার, গভর্নমেন্ট ইজ এ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার লিড অফ দ্য হাউস ইন দি স্ট্যান্ডিং অন দ্য হাউস, উনি বলেছেন আমি সন্তুষ্ট। সেখানে আপিলের স্কোপ কতটুকু আছে আমি জানি না। আপনাকে ধন্যবাদ। মিস্টার ইসলাম, আপনি কোনো উত্তর দিতে চান? 30 সেকেন্ড সময় পাবেন আপনি। ওই তাদের একই কথা, তারা বারবার একটা কথা বলার চেষ্টা করছে, এটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, স্বচ্ছ বিচার হচ্ছে না, এই কথাটা বারবার তারা একটা বলার চেষ্টা করছে। তারা এই বিচারে বিরোধিতা করতে পারছে না সরাসরি। আমরা 71 মানবতার অপরাধের যে বিচারটা করছি, এই বিচারের সরাসরি বিরোধিতা কিন্তু বিএনপি করতে পারছে না, এটা করতে পারছে না। কিন্তু তারা ঘুরিয়ে পেঁচে এটা স্বচ্ছ বিচার হচ্ছে না, আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে না, এই কথা বলেই বিচারটাকে একটা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা তাদের করছে। এটা তাদের একটা মানে অভ্যাসে দাঁড়িয়েছে। ধন্যবাদ মিস্টার ইসলাম আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনারা মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকছেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন খালেদ ইমরান।
সম্প্রতি আইসিটির একটি রায়ে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে জামায়াতে ইসলাম একটি অপরাধী সংগঠন। তো এখন এই রায়ের এই বক্তব্যের পরে জামায়াতের ভবিষ্যৎটা কীরকম দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। পরপর দুটো রায়ে এই ধরনের একটা পর্যবেক্ষণ এসেছে, সেই প্রেক্ষাপটে আপনার এই প্রশ্ন। শাহ আব্দুল হান্নান, জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কি দাঁড়াবে? উইথ রেসপেক্ট টু দ্য ট্রাইব্যুনাল, কোনো রাজনৈতিক পর্যবেক্ষণ তাদের দেওয়া ঠিক নয়। কোর্টের কোনো রাজনৈতিক পর্যবেক্ষণ দেওয়া ঠিক নয়, তারা দিয়েছেন। আর জামায়াত ইসলামী সম্পর্কে আমার মত হচ্ছে যে আমি জামায়াত ইসলামীকে বাংলাদেশের একটা বড় পার্টি, যেটা 78 থেকে কার্যকরী আছে, প্রত্যেক পার্লামেন্টের সদস্য আছে। এরা স্ট্রাইক করলে তাদের 150 লোক মারা যায়, আর অন্যদের হয়তো কিছু লোক মারা যায়, কিছু গাড়ি ভাঙচুর হয়। সুতরাং এই যদি সন্ত্রাসী বলা হয়, তাহলে ছাত্রলীগ আরও বড় সন্ত্রাসী। 193 দিন হরতাল করছিল একটি দল, তারা আরও বড় সন্ত্রাসী। তাহলে আমার মনে হয় জামায়াত ইসলামীকে ব্যান করার কোনো সুযোগ নাই। কোনো ডেমোক্রেসিতে কোনো পার্টিকে ব্যান করা হয় না, কোনো ডেমোক্রেসিতে কোনো পার্টিকে ব্যান করা হয় না। ডেমোক্রেসিতে ইংল্যান্ডে কোনো পার্টিকে ব্যান করা হয় না, সেটা কমিউনিস্ট পার্টি হোক আর যাই হোক। বলেন না, যে পর্যবেক্ষণ এসেছে জামায়াত ইসলামী সম্পর্কে, 1971 সালে জামায়াত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল বিরোধিতা করার, সেই প্রেক্ষাপটে যে পর্যবেক্ষণ এসেছে, এখন ভবিষ্যতে জামায়াতকে কিভাবে দেখা হবে? সেটা তো দেখেন, 1971-এ জামায়াত ইসলামী পাকিস্তানের সমর্থক ছিল, ইট ইজ ওয়েল নোন, এটা নতুন কোনো তথ্য না। জানার পরেই বাংলাদেশের জনগণের 10% লোক তাকে ভোট দেয়। এরা জানার পরেই জামায়াত ইসলামীর এই অন্তত লক্ষ লক্ষ কর্মী আছে, বা শিবিরের লক্ষ লক্ষ কর্মী আছে। আমি মনে করি জামায়াত ইসলামী একটা মেজর পার্টি হিসেবে বাংলাদেশে টিকে থাকবে এবং থেকে যাবে, কিন্তু তারা ক্ষমতা যাবে আমি বলি না, কিন্তু দে উইল রিমেইন এ মেজর ফোর্স ইন দ্য কান্ট্রি, এবং ইসলামের পক্ষে যে মেজর ফোর্স হিসেবে তারাই থেকে যাবে এবং হেফাজত ইসলাম থেকে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে এতগুলো রায় হলো, রায়ের পরে জামায়াত, অনেকে বলছেন যে শীর্ষ নেতৃত্ব তারা এখন কারাগারে ঢুকে গেছেন, যদি দলটিও যদি এটাকে নিষিদ্ধ করা হয়, তাহলে জামাতের সামনে অপশন থাকবে কি? আমার জানা আমি ফ্র্যাঙ্কলি জামায়াত ইসলামের অনেক নেতাকে আমি জানি, মিড লেভেলে যাদের যে লিডারশিপ আছে, এটা একেবারে শূন্যতা পূর্ণ করে দিবে। তারা একেবারেই শূন্যতা পূরণ করে, ইনফ্যাক্ট শূন্যতা পূরণ করে দিয়েছে। যদি তাদের সেন্ট্রাল অফিস বন্ধ না থাকতো বাই দি গভর্নমেন্ট, যদি ঢাকা অফিস বন্ধ না থাকতো, তারা যদি সাংবাদিক সম্মেলন করতে পারতো, তারা ইজিলি কাজ করতে পারতো, কিন্তু আপনি করতে পারছেন না। তাহলে আপনি জামায়াতের ভবিষ্যৎ নিয়ে কোনো আশঙ্কা দেখছেন না? আমি কোনো আশঙ্কা করছি না। যদি করা হয়, এটা আইন বিরোধী করা হবে। যদি কোনো সরকার, যে কোনো সরকার হোক, তারা যদি করে, তাহলে তারা অন্যায় করবে। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আসবো, ডক্টর গীতিহারা নাসরিন, জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ যদি ধর্মের ভিত্তিতে জামায়াত যে এটা করে থাকে, সেটা ধর্মের ভিত্তিতে করা আসলে কঠিন হয়ে যেত। যেমনটি উনি দাবি করছেন যে সমস্ত জামায়াত কি সমস্ত মুসলিম মানুষের রিপ্রেজেন্ট করে, তা তো না, বা ইসলামিক বিশ্বাসের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র জামায়াত আর হেফাজত করে সমস্ত মুসলমান মানুষের, তা তো আর না। অর্থাৎ জামায়াত ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করছে। এখন এই ব্যবহার করাটা এটার আসলে নৈতিক ভিত্তি না, এটা রাজনৈতিকভাবেই শুধু ভিত্তি পেতে পারে এই মুহূর্তে। এখনও পর্যন্ত আমি মনে করি না যে লক্ষ লক্ষ কর্মী আছে, জামাত যেভাবে কাজ করে সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করে, এবং জামাত যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের অন্যান্য বড় যেগুলি দল, আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের ছত্রছায়ায়। কাজে আমাদের যে রাজনৈতিক দল, যেগুলি বড় রাজনৈতিক দল, জামাতকে আমি এখনো পর্যন্ত মনে করি যে কিছু খুচরো সন্ত্রাসী কাজ করে, তারা ভয় দেখিয়ে একটা শক্তি অর্জন করার চেষ্টা করে। আমাদের বড় রাজনৈতিক দলগুলির আশ্রয় এবং প্রশ্রয়ে তাদের পক্ষে শক্তি অর্জন করা সম্ভব। ভবিষ্যৎটা কি দাঁড়াচ্ছে? তাহলে ভবিষ্যৎটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের রাজনৈতিক দল তারা যদি সিদ্ধান্ত নেন যে তারা জামাতকে আশ্রয় দেবেন, তাহলে জামাত টিকে থাকবে। অর্থাৎ আমি বলছি যে জামাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী করছে আমাদের বড় রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক ভিত্তি আমি মনে করি না জামাতের আছে, বা সেই ক্রেডিবিলিটিও জামাতের আছে, সেটা তাদেরকে দিচ্ছে আমাদের রাজনৈতিক দল। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত নিব। বা পাশে আপনি। জামাতের ভবিষ্যৎ
বাংলাদেশটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দলগুলোর উপরে। ওরা যদি চায় ওরা থাকবে, বাট ওরা যদি না চায় অথবা দল হিসাবে জামাতকে বন্ধ করতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে দল হিসাবে জামাতকে বন্ধ করলে তাদের যে জনসমর্থন আছে আমরা জানি এটা হিউজ পরিমাণ। ওরা যদি সন্ত্রাসী বা পশ্চিমবঙ্গের মানে ভারতের যে রাজ্যগুলোর মধ্যে যদি ওরা গোপনে গিয়ে সন্ত্রাসী সংগঠন হিসাবে দাঁড়ায়, তখন আমাদের দেশ একটা গৃহযুদ্ধের দিকে এবং আরও অনেক পিছনে চলে যাবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সামনের সারিতে আপনি। যে জামাতের রাজনৈতিক দল স্বাধীন মুক্তিযুদ্ধের সময় এই বাংলাদেশের বিরোধিতা করেছিল, আমার মনে হয় সেই দলটি বাংলাদেশের রাজনীতি করতে পারে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সারিতে। ধন্যবাদ সবাইকে। আসলে আমি মূলত বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ আজকে একদিন বা দুদিন ধরে তারা রাজনীতি করতে আসে, স্বাধীনতার পর থেকে তারা রাজনীতি করে আসছে। আর পাকিস্তানের বিরোধিতা করছে, এটি একটা রাজনৈতিক ইস্যু ছিল জামাত ইসলামীর। দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মধ্যে তারা সামাজিক অর্থনৈতিক সমস্ত কাজ সঠিকভাবে করে যাচ্ছে। আমার প্রশ্ন হলো অ্যাডভোকেট কামরুল ইসলামের কাছে, আপনারা কয়েকদিন পরে পরে আজকে জামাত বন্ধ করে দেবো, কালকে ইসলামিক বন্ধ করে দেবো, এটা ব্যক্তি মালিকানাধীন, এটা জামাত ইসলামী বাংলাদেশের নয়। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, কিছুদিন আগে যে গোলাম আজমের রায় দিল, আপনি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আপনারা দেখবেন ক্ষমতায় থাকতে, আমরা ক্ষমতায় থাকতেই দুই একজনের রায় কার্যকর করব। তাহলে আপনি কিভাবে এটি আপিলেট ডিভিশনে থাকার পরেও আপনি কি এটি বিচারাধীন অবস্থায় আছে, আপনি কিভাবে বললেন যে আমরা কার্যকর করবো? তারা তো মুক্তি পেতে পারে। ধন্যবাদ, তারা মুক্তি পেতে পারে। ধন্যবাদ আপনাকে। আইন প্রতিমন্ত্রী, আপনার কাছে প্রশ্নটি এসেছিল যে আপনি কিভাবে বললেন যে সরকার কার্যকরী করে যাবে, এটা এই কনফিডেন্সটা কিভাবে? আমি যেই কথাটা সবসময় বলে থাকি, এখনও বলছি, ৭১-এর ঘাতকদের বিচার করাটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমরা এই পর্যন্ত ৬ জনের বিচার কাজ শেষ করতে পেরেছে, আরও কয়েকজনের বিচার কাজ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো আশা করছি। বিচার কাজ শেষ করতে পারবো, রায় না, বিচার কাজ শেষ করতে পারবো, নিষ্পত্তি, এবং আমরা ইনশাল্লাহ এই সরকারের মেয়াদকালের মধ্যেই দু একটি আপিল নিষ্পত্তি করতে পারবো আশা করছি। এটা হচ্ছে আমাদের আপিল নিষ্পত্তি করতে পারবো, বিচার শেষ করতে পারবো। রায় কি হবে সেটা আদালত। কার্যকরীর প্রশ্নটা যেটা আসছে, আপিল নিষ্পত্তি করতে পারলেই তো কার্যকরী হয়ে যাবে, সেটা ঝুলবে না। আচ্ছা, এখন জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে যে দুটো রাজনৈতিক ভবিষ্যৎ জামাতের আমরা দুটি মামলাতেই জামাতের ব্যাপারে একটা ফাইন্ডিংস দিয়েছে, আদালতের কিছু ফাইন্ডিংস আছে। এই মামলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত পুরো রায়টা আমি শেষ করতে পারিনি, পরে যে কথাটা বলা হয়েছে যে মূল আর্কিটেক্ট ৭১-এর গণহত্যা বলেন, বুদ্ধিজীবী হত্যা বলেন, সমস্ত কিছুর মূল আর্কিটেক্ট হচ্ছে তারা, গোলাম আজম এবং তারা, এবং পরবর্তীতে তারা আবার পরবর্তী সরকার যখন বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সরকার ক্ষমতায় এসেছে তাদের সময় তারা আবার রাজনৈতিক ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ আজকে আদালতের যে ফাইন্ডিংস জামাতের বিষয়ে, অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে জামাতের বিষয়ে। এবং আদালত যেভাবে ফাইন্ডিংসগুলো দিয়েছে, অতীতে আমরা বিভিন্ন দেশের যুদ্ধবিদ্যুৎ বিচার যেখানে আমরা দেখেছি নাৎসি পার্টিকেও ব্যান করা হয়েছে। কাজেই আজকে যে ফাইন্ডিংস আদালতের এসছে তা পর্যালোচনা করে জামাতের বিরুদ্ধে অবশ্যই সরকারের একটা সিদ্ধান্ত যথাসময়ে, এই সিদ্ধান্ত আসবে বলে। সেই সময়টা কবে? যথাসময়ে সিদ্ধান্ত। আমি আবারও বলছি, জামাতের বিষয়ে সরকার যথাসময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্তটা কি? নিষিদ্ধ করা? নিষিদ্ধ করা? ওয়েট এন্ড সি। সেটা কি আপনি সরাসরি বলতে চাচ্ছেন? আমি সরাসরি বলছি যে জামাতের বিষয়ে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজকে প্রসিকিউটররা চিন্তা ভাবনা করছে এই জামাতের পার্টি ব্যান করার বিষয়ে, জামাতের বিরুদ্ধে মামলা করার বিষয়ে প্রসিকিউটর চিন্তা করতে পারে। আদালতের নির্দেশনা অনুযায়ী যেটা সঠিক সেই সিদ্ধান্ত সরকার আইনের মাধ্যমেই গ্রহণ করবে যথাসময়ে। আচ্ছা, এখন আপনার কি রায়ে যেটা আছে, সরকারকে জামাতকে নিষিদ্ধ করার মতো এলিমেন্ট কি আছে, উপাদান আছে? আছে, অনেক উপাদান আছে, যেটা নাকি প্রসিকিউটর চিন্তা ভাবনা করছে। আপনারা আজকে হয়তো পত্রপত্রিকায় দেখেছেন প্রসিকিউটর সেটা নিয়ে রায় নিয়ে পর্যালোচনা করছে এবং এই বিষয়ে আদালতের দরখাস্ত দেওয়ার বিষয়েও প্রসিকিউটর চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ আইন প্রতিমন্ত্রী আপনাকে। মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, কি মনে হচ্ছে আপনার জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ? একটু বলতে দিতে হবে। হ্যাঁ, বলুন আপনি। উনি বলেছেন জামাত বৃহত্তম রাজনৈতিক দলের উপর নির্ভর করে রাজনীতি করছেন, সেটা ভুল ধারণা। জামাত তাদের কর্মী, তাদের বলিয়ে নিয়ে তারা দেশের রাজনীতি করছেন বিগত সময় থেকে। জামাতকে নিষিদ্ধ আওয়ামী লীগ করবে না, কারণ আওয়ামী লীগ অলওয়েজ বলে যে জামাতকে রাজনীতি করার অধিকার দিয়েছে জিয়া রহমান সাহেব। সঠিক, উনি 5th অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 12 এনে ধর্মভিত্তিক রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিল। আওয়ামী লীগ এই 15th অ্যামেন্ডমেন্টে
সে আর্টিকেল 12 ইনকর্পোরেট করেছে, হুবহু ঠিক রেখেছে। তাতে বলতে আওয়ামী লীগই এই জামাতকে নিষিদ্ধ করার কথা যেটা বলছেন সেটা রাজনৈতিক একটা স্টানবাজি। আর না হলে ওনারা তো সেটা এই 15 অ্যামেন্ডমেন্টে আর্টিকেল 12 না আনতে পারতেন, যে এটা তারা চলে যাবে সেখানে। নাম্বার 1, নিষিদ্ধ করার একটা ইতিহাস আছে। মিশরের দিকে আপনি তাকান, ইখওয়ানুল মুসলিমিন, আজকে যে ব্রাদারহুড, মুসলিম ব্রাদারহুড, তাদেরকেও এরকম নিষিদ্ধ করেছিল। 40 বছর পর তারা ক্ষমতায় চলে আসছে। একটা রাজনৈতিক দলের যদি কর্মকাণ্ড আপনি স্বাভাবিকভাবে তার করতে দেন, তাহলে সে সেখানে স্বাভাবিক গতিতে সে উঠবে, আবার স্বাভাবিক গতিতে সে নিভিয়ে যাবে। যখন তাকে বাধাগ্রস্ত করবেন তখন সে রাইট টু ডিফেন্স। জামায়াত ইসলামীকে যদি নিষিদ্ধ করে রাজনৈতিকভাবে বিএনপির কি কোনো আপত্তি আছে, কিংবা বিএনপি কি ক্ষতিগ্রস্ত হবে? বিএনপি জামায়াত ইসলামকে তো নিষিদ্ধ করলো, বিএনপি মনে করবে যে কোনো ডেমোক্রেটিক রাইট যদি কারো যদি ইলিগালি ইনফ্রিজড করে, সেখানে বিএনপি সবচেয়ে সোচ্চার থাকবে, জামাত হোক অন্য কোনো দল হোক। আমি শুধু বলতে চাই যে এই জামাত ইসলামকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে গ্রহণযোগ্যতা দিয়েছে এই আওয়ামী লীগ 1994-এ একসাথে আন্দোলন করতে গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টের, তাদের সাথে তারা ডেটিং করেছে, তারা সংশোধনী এনেছে 12th অ্যামেন্ডমেন্ট, এনে কেয়ারটেকার গভর্নমেন্ট তারা করলো 13 অ্যামেন্ডমেন্ট। আজকে জামাতকে যুদ্ধাপরাধীর বিচার নামে, এটা আসলে কোনো বিচার, আমি কামরুল ভাই এখানে আছেন, আমাকে 1 মিনিট সময় দিতে হবে। আপিল উইল নেভার সি দি জাজমেন্ট উইল নেভার সি দ্য লাইট অফ দি ডে ইন দি আপিল। ওনারা একটা অ্যামেন্ডমেন্ট করেছেন, 60 দিনের মধ্যে আপিল ডিসপোজ আপ করতে হবে। সিনিয়রলি না না না, আমি বলতে 60 দিনের মধ্যে ডিসপোজ আপ করতে না পারলে কী হবে সেটা লেখা নাই। আবার অ্যাপিলেট ডিভিশনের এমন অথরিটি আছে, যদি দেখা যায় যে ইন দ্য হিয়ারিং কোনো ডিফেক্ট পাওয়া গেছে ম্যাচ, তখন রিমান্ডে পাঠায়। রিমান্ডে কতদিন রাখবে সেরকম আইনে লেখা নেই। আরও একটা কথা, ফাইনাল জাজমেন্ট হওয়ার পরও আর্টিকেল 105 অফ দ্য কনস্টিটিউশন given right to a citizen to go for review, সেটা কখন করতে হবে সেটা আওয়ামী লীগ যেটা বলছেন যে তোমরা এরাই কার্যকর ওনারা কার্যকর করা তো দূরের কথা। খুব সংক্ষেপে শাহ আব্দুল হান্নান বলছিলেন যে জামায়াতের শীর্ষ নেতৃত্ব দণ্ড হয়ে গেল, তারা কারাগারে চলে গেল, রাজনৈতিক দল হিসেবে জামাতের কোনো অসুবিধা নেই। আপনি কি তাই মনে করেন যে কোনো অসুবিধা নেই জামাত? আমি মনে করি শীর্ষ নেতা যখন একটা দলের উপর, আমাদের উপর যখন রিপ্রেশন চলছিল, আমাদের দলীয় অফিস ভেঙে চুরে আমাদের সব নেতাদেরকে গ্রেপ্তার করে সরকার করে দিয়েছিল, কিন্তু তাহলে কি দল বন্ধ হয়েছে? আরও নিচেরগুলো আরও 4 থেকে 100 গুণ শক্তি নিয়ে সামনে রাস্তায় আসে। জামাতকে নিচ্ছিন্ন করতে গিয়ে জামাতকে আরও শক্তিশালী করবো আওয়ামী লীগ, এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান, তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন। ইমেল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন আতিকা তাসনিম। আমার প্রশ্ন হচ্ছে, আল্লামা আহমেদ শফী নারীদের সম্বন্ধে যেসব মন্তব্য করেছেন, তা এর জন্য কি তার বিরুদ্ধে কোনো সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত কিনা? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নেওয়া উচিত, কারণ উনি যেসব কথা বলেছেন এগুলো তো অবশ্যই নারীদের ক্ষোভ প্রকাশ করা উচিত, এবং সবাই করছে, সো সরকারিভাবেও যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ আপনাকে। ডক্টর গীতিয়া রানাশ্রী, তার বিরুদ্ধে কি সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত উনি যে প্রশ্ন করছেন? সরকারিভাবে ব্যবস্থা সরকারকে চিন্তা করেই নিতে হবে, কিন্তু সরকার যদি ব্যবস্থা নেন তাহলে আসলেই সরকার যেটা করবেন যে উনি উত্তর দিতে পারবেন, যেটা অ্যাড্রেস করবেন, যেটা সাধারণ অনেক নারী যেটা চাইছে। আসলে সরকারিভাবে আমার মতে যে শুধুমাত্র একজন শফির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়, কারণ আমি মনে করি না যে মাওলানা শফি একজন মাত্র মানুষ। উনি যেই কথাটা বলেছেন সেটি আসলে এই আহমেদ শফি যে কথাটি বলেছেন সেটা কিন্তু বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বলা হয়, এবং সেই বিষয়গুলির দিকে সরকার নজর আনবেন বলে মনে করি। এই জন্য যে আমরা দেখব যে এই যে ওয়াজ বা এই ধরনের ধর্মীয় বচনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে কোরআন শরীফের অনেক মূল কথার বদলে
যেমন ধরা যাক যে মৌলানা শফির যে কথাটা নিয়ে প্রচণ্ড বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে যে উনি যেভাবে অশ্লীলভাবে উপস্থাপন করছেন যে নারীকে দেখলেই পুরুষের জীব লালা শিখতে হবে, এই জন্য সব নারীকে ঘরে চলে যেতে হবে, পড়াশুনো বন্ধ করে রাখতে হবে, ক্লাস 4-এর বেশি পড়া যাবে না। কিন্তু কোরআন শরীফে আবার কিন্তু পুরুষকেও চোখের পর্দা করতে বলা হয়েছে, বা নারীর সম্পর্কে গীবত না করতে বলা হয়েছে, তার ভয়ঙ্কর শাস্তি হবে এই কথা বলা হয়েছে। তো তার মানে আমরা দেখব যে এই যে সঠিক যে ধর্মের শিক্ষা, সেটা যে সাধারণ মানুষের কাছে যাচ্ছে না, সেই জিনিসগুলিও দেখা সরকারের দায়িত্ব। এবং সেই সাথে একই সাথে আরও একটা যোগ করে রাখি আমি, যে আমাদের শিক্ষা ব্যবস্থা যে ভিন্ন ভিন্ন ধরনের আছে। আমাদের কাছে বলেন এই যে শফি সাহেব যেটা বলেছেন সেটা ভয়ঙ্কর রকম লাগছে আজকে আমাদের কানে। কেন উনি কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামে এই কথা বলছেন। তার মানে হচ্ছে যে বা ওনার মতো আরও অনেক মানুষ কিন্তু এই ধরনের কথাই বলে। খুব সংক্ষেপে গীতা রানা স্যার, আপনি একটি প্রশ্ন যদি উত্তর দেন, যে বলছেন যে শফি সাহেব যে কথা বলেছেন গ্রামাঞ্চলে এই ধরনের কথা অনেকদিন ধরে অনেকেই বলেন হয়তো ওয়াজে, কিন্তু অনেকেই বলছেন যে শফির এই বক্তব্যকে নিয়ে খুব বেশি রাজনীতি করা হচ্ছে। যদি আগে এই ধরনের কথা থাকবে তাহলে এখন এটা নিয়ে এত মাতামাতির কি আছে, সেটা অনেকে বলছেন। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে মাতামাতির প্রশ্ন যদি আসে, সেটা হচ্ছে আমার মনে হয় যে হঠাৎ করে এটা এসে খুবই শকিং মনে হয়েছে মানুষের কাছে, এবং হঠাৎ করেই মানুষ খুব রিয়্যাক্ট করছেন। আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থার ভিন্নতা চালু আছে, যে আপনি মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা রেখে এবং এই ধরনের সাধারণ মানুষকে এই ধরনের জায়গায় রেখে শুধুমাত্র এই মানে পুরোটা জায়গায় পরিবর্তন না এনে শফি সাহেব যেটা বলেছেন সেটা যেহেতু আমরা শুনেছি এবং এটি ভয়ঙ্কর উন্নয়ন বিরোধী কথা, এবং সেটা অ্যাড্রেস করা যেতে পারে, কিন্তু তার সাথে একই সাথে অ্যাড্রেস করতে হবে যে পরিবেশটা এবং সমস্ত। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গীতা রানা শ্রী মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। আসলে আমি পত্রিকা দেখলাম উনি তো এগুলি ডিজন করেছে না, উনি ডিজন করেন। উনি আজকে একটি পত্রিকায় সাক্ষাৎকার আছেন, সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমেরিকান একজন মেডিকেল সায়েন্টিস্ট, উনি বলেছেন এটা বিজ্ঞানসম্মত, এটা সেটা। আমি ওইদিকে যেতে চাচ্ছি না, কারণ আমার এই সম্পর্কে আই এম নট অ্যাওয়ার অফ ইট। বাট যারা আজকে যে সরকারের কাছে দাবি করছেন যে তাদের বিচারের জন্য, সেই সরকার কিন্তু হেফাজত ইসলামের কাছে ভোটের জন্য ঘরে ঘরে গিয়েছে। এই হেফাজতের কাছে তারা ভোট চাইতে গেছে। হেফাজতের রাজাকার হয় তাহলে তারা ভোট চাইতে কেন গেল? গাজীপুরে দেখেছি তোফাইল ভাই হেফাজতকে নিয়ে ভোট চাইছে। তো অতএব আমি শুধু পরিষ্কারভাবে বলতে চাই, এই আওয়ামী লীগ এই ভোটে যে যুদ্ধাপরাধীকে মানবতাবাদী রায়টা, এগুলি এই রায়ের বোঝাটা অন্য দলের উপর চাপিয়ে দিয়ে ওনারা চলে যেতে চান। খুব সংক্ষেপে যদি বলেন, তার বিরুদ্ধে কি সরকারিভাবে ব্যবস্থা নেওয়া উচিত? উনি যে প্রশ্নটা করেছেন একেবারে টু দ্য পয়েন্ট। না, এক একজনের বাক স্বাধীনতা তার অধিকার আছে। যদি সে বাক স্বাধীনতা করতে গিয়ে যদি শুধু কোনো তার ভায়োলেশন হয়ে থাকে, হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে থাকে, সে সরকার ক্যান ইনিশিয়েট এনি অ্যাকশন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, সরকার ফর ভোট পলিটিক্সের জন্য এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা যাবে না। রায়টা আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য ওরা চলে যেতে চায়। ধন্যবাদ। দেখি সামনের সারিতে আপনি হাত তুলেছেন। মাওলানা শফি যে কথা বলেছে, আমাদের নারী জাগরণের বিপক্ষে যে কথা বলেছে, আমাদের নারীকুল, আমরা যারা বোনের জাতি, মায়ের জাতি, আমরা যাদের পেট থেকে আমরা জন্মিয়েছি, আর যাদেরকে আমরা মা ডাকি, যাদেরকে বোন ডাকি, আমার সন্তান যাদেরকে ভাবি, আমি মেয়ে সন্তানকে ভাবি, সেই জাতিকে নিয়ে এত বড় যে একটা কথা বলেছে, অবশ্যই তার বিচার হওয়া উচিত বাংলাদেশের প্রচলিত আইনে। আমি কথাটা শেষ করছি। আমার রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সেদিন বলেছেন, আসলে এই ধরনের কথা যারা বলবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত। এটা জনগণের দাবি বলে আমি মনে করি। ধন্যবাদ। দ্বিতীয় সারিতে আপনি, দ্বিতীয় সারিতে। আল্লামা শফি সাহেব নারীদের ব্যাপারে কি বলেছে এটা উনি অস্বীকার করছে। আজকের পত্রিকায় যে বলছে বিজ্ঞানসম্মত, উনি সেটা অস্বীকার করেননি। বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা উদ্ধৃতি দিয়ে তিনি উপমা দিয়েছে। তো যাই হোক, ওনার বিচার হওয়া উচিত কি উচিত না, উনি দীর্ঘদিন অনেক 2-3 বছর ওয়াজ মাহফিল করে না, এর আগে কি করছে না করছে এটা উনি বলতেছে উনি নিশ্চিত জানা নাই। তা আমার প্রশ্ন হচ্ছে এই যে এই বিষয়টা হঠাৎ বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে প্রচার প্রসার করছে আমাদের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে সকলেই। ওনার বিচারের প্রশ্ন যদি আসে বাংলাদেশ পার্লামেন্টের মধ্যে, আমাদের প্রাইম মিনিস্টারের চেয়ারের 4 চেয়ার পরে মুতিয়া চৌধুরী রংপুরের নারীদের ব্যাপারে জাতীয় পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যেভাবে বলছে যে নারীরা বাতের জন্য পতিতা হয়েছে,
অতএব এর জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলছে, এর জন্য কেমন বিচার হওয়া উচিত? আমি তো মনে করি এর জন্য শক্ত একটা বিচার হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাঝখানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ধর্ম ব্যাপারটা এখনও অনেক আবেগী একটা ইস্যু, যে কারণে এখন এটা আল্লামা শফির যে বক্তব্য, এটা টোটালটা হচ্ছে একটা মিডিয়ার তৈরি একটা হাইপ। এটা কিছুদিন ধরে একটা হাইপ হয়ে থাকবে, কয়েকদিন পরে এটা ধামাচাপা পড়ে যাবে, এবং এখন কয়েকদিন রাজনৈতিক দলগুলো এই ইস্যু নিয়ে আলোচনা করবে, কয়েকদিন পরে এটা আগের মতো আবার ধামাচাপা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শাহ আব্দুল হান্নান, আমি একটু বলবো যে আল্লামা শফি রিয়েল প্রতিষ্ঠান হচ্ছে হেফাজতের 13 দফা। এই 13 দফার মধ্যে নারী বিরোধী কিচ্ছু নাই। 4 নম্বর দফায় যে নারীদের বিষয়টা বলা আছে, এবং তারপরে তারা এক্সপ্লেন করছে নারী উন্নয়ন নীতি বাতিল করার কথা বলা হয়েছে, সেটা কি নারী বিরোধী নয়? নারী উন্নয়ন, আমি স্পেসিফিক নাকি আমি মূল কথাটা বলি। 13 দফাতে নারী বিরোধী কিছু নাই। 13 দফার মধ্যে নারী বিরোধী নাই, তার 4 নম্বর তারা নারীদের পক্ষে বলা হয়েছে। তারপরে তারা এক্সপ্লেন করেছে যে নারীরা শিক্ষাও করবে, নারীরা চাকরিও করবে, তবে তিনি স্বাধীনতার কথা বলছেন। একজন আলেমের পক্ষে বা আলেমদের পক্ষে স্বাধীনতার কথা বলা তো অতি স্বাভাবিক। কোরআনেই তো হিজাবের কথা বলছে, কোরআনে তো স্বাধীনতার কথা বলছে। তো একজন আলেমকে এই কথা বলবেন নাকি যে তোমরা মানে হিজাব করো না? আমার মনে হয় যে আল্লামা শফির এই যে বিবৃতিটা, আমি ইন্টারনেটে দেখতেছি যে এটা কিছু ডক্টরিং হতে পারে, কিন্তু আমি স্বীকার করি একটা কথা বলবো, অস্বীকার করেন। আমি একটা কথা আমি বলবো সাহেব, যে আমি স্বীকার করি ওনার তেঁতুলের যে উদাহরণটা, এটা তিনি না দিলে পারতেন, কারণ তিনি গ্রামাঞ্চলে দিয়েছেন। কিন্তু আমি যদি আলেমদেরকে সাবধান হতে বলবো, তারা যেন এইভাবে ওইসব উদাহরণ না দেন। এগুলো দে বি কেয়ারফুল। এবং নারীদের অধিকার না দিলে কোনো জাতীয় উন্নতি হয় না, এটা মনে রাখতে হবে। নারীদের ইকুয়াল সম্মান, মর্যাদা, অধিকার দিতে হবে। এটা আলেমরা উপলব্ধি করছেন অনেকে, যারা করছেন না তাদের তা করতে হবে। যে মূল প্রশ্ন যে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কিনা সরকারিভাবে, উনি যেটা আমি নাসির সাহেবের সঙ্গে একমত যে এরকম একটা বাক স্বাধীনতার ব্যাপার একটা কথা বলে ফেলেছেন। এবং তিনি আজকে আমি নয়াদিগন্ত দেখলাম, নয়াদিগন্ত তিনি বলতেছেন যে আমি কি করেছি, আমি মানে আলেমদের দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে যে আমরা ইসলামের মৌলিক কথাগুলি বলবো। আমি হিজাবের কথা বলেছি, বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছি, সেটা কেউ পছন্দ করতে পারে, নাও করতে পারে। ওনার এখন বাক স্বাধীনতার ব্যাপার। আমি মনে করি আমাদের কনস্টিটিউশন এলাও করে যেটা লোক একটা খারাপ আইডিয়া, মানে একটা যে কোনো কথা বলতে পারে, সে যদি অপরাধ হয় কেউ মামলা করতে পারে কোর্টে। মামলা করে যদি কোর্ট তাকে সামন করে এবং বিচার করবে, তার এখানে সে অ্যাপিল করবেন, যা করার করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সরকার কি ব্যবস্থা নেবে? আমাকে একটু সময় নিতে হবে এই প্রশ্নটার উত্তর দিতে হলে, সংক্ষেপে বলতে হবে আর কি। আসলে এই বাংলাদেশের এই সমাজে আল্লামা শফি সাহেবরা অনেক দিন যাবতই আছে। আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, এবং এক শ্রেণীর আহমদ শফি সাহেবরা এই ধর্মপ্রিয় মানুষদেরকে ব্যবহার করে, এবং তাদেরকে ব্যবহার করে এই সমস্ত বিভিন্ন জায়গায় এই সমস্ত ওয়াজ করে, এবং তাদেরকে ব্যবহার করে আজকে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। আজকে আপনারা লক্ষ্য করবেন এই আল্লামা শফি সাহেবরা আবার এই যে হেফাজত বা আল্লামা শফির যে উত্থান, এই উত্থানটা কখন আমরা দেখলাম যখন আমি সেই কথাটা আমি বিচারের প্রসঙ্গতে আসার আগে আমি সেই কথাটা বলে নিই খুব সংক্ষেপে যদি উত্তরটা দেখলাম কত, যখন আমরা 71-এর ঘাতকদের বিচার করছি এবং আজকে যেই অবস্থার সৃষ্টি হয়েছে, আমি মনে করি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লামা শফি সাহেবকে বিচারের কাঠগড়ায় দাঁড় করলাম তার এই তেঁতুলের সাথে তুলনা করার জন্য, এতেই কিন্তু এই বিষয়টির সুরাহা হবে না। এই বিষয়টির সুরাহা করতে হলে বাংলাদেশের সকল নারীকে বা বাংলাদেশের সকল মানুষকে, সকল প্রগতিশীল মানুষকে সবাইকে ঐক্যবদ্ধ আমি বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলনেত্রী নারী, আমাদের স্পিকার নারী। আজকে দেখেন এই শফি সাহেব নিজে কিন্তু তার কথাটাকে অস্বীকার যাচ্ছেন না, কিন্তু আজকে বিরোধী দলের প্রধান বিরোধী দলের আমার নেতা, বিরোধী দলের নেত্রীর উপদেষ্টা, তিনি আজকে ডিজন করছেন যে না এটা শফি সাহেব বলেন নাই। এই যে মানসিকতা, এই মানসিকতার পরিবর্তন যখন না হবে, সবাই যখন ঐক্যবদ্ধ না হবে। মিস্টার ইসলাম, এখানে একটি প্রশ্ন যে কওমি মাদ্রাসা না উত্তর বলবেন না সেটা বলছি আপনাকে, যে এখানে উনি একটা যে প্রশ্ন তুলেছেন সরকার ব্যবস্থা নেবে কিনা, সেটার উত্তর আপনি যতটুকু দিয়েছেন। তার পাশাপাশি আরেকটি কথা হচ্ছে যে কওমি মাদ্রাসা যে বোর্ড, সেটির প্রধান কিন্তু শফি সাহেব। এছাড়া সরকার কওমি মাদ্রাসা সংস্কারের জন্য একটি কমিটি গঠন করেছিল, যেখানে সরকারি আহমদ শফিকে প্রধান করেছিল। সরকারের এমপিরা এত কথা বলছেন, এত সমালোচনা করছেন, এই দুইটি ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তাহলে হবে না এই কথা হচ্ছে না যে অবশ্যই সরিয়ে দেওয়া হবে।
অবশ্যই সরিয়ে দেবে। শফি সাহেব যেই কথা বলেছেন, তারপর কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার থাকার কোনো তাকে সরকারিভাবে কোনো রকম তাকে থাকতে দেওয়া যাবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আইন প্রতিমন্ত্রী আপনাকে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্যানেলে আপনারা যে বাকি 3 জন আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আপনারা যারা দর্শক হিসেবে প্রশ্ন করেছেন কিংবা মতামত দিয়েছেন আপনাদেরকেও, আর দুঃখ প্রকাশ করছি যাদেরকে আজ সুযোগ দিতে পারিনি। একই সাথে ধন্যবাদ রইল চ্যানেল আই কর্তৃপক্ষ এবং বিয়াম ফাউন্ডেশনের জন্য। বিবিসির বাংলাদেশ সংলাপের এই অনুষ্ঠানটির পরে আমরা 4 সপ্তাহের একটি বিরতি নিচ্ছি। বিবিসির বাংলাদেশ সংলাপ নিয়ে আমরা আবারও ফেরত আসব অগাস্ট মাসের শেষ সপ্তাহে। সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।